তুইও কোনো কাজের না। তুই ক্ষতিকর জেনেও মানুষ তোকে নিজের ভেতর শোষণ করে কারোর স্মৃতি বলতে, অস্থিরতা কমাতে। অথচ দেখ, তুই না পারছিস তাকে ভুলিয়ে দিতে, না পারছিস তার কথা ভেবে অস্থির হয়ে ওঠে মনকে শান্ত করতে। আর্য নিজের হাতের সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে ফেলল। মাথায় হাত বুলাতে বুলাতে মাথার চুল খামচে ধরল। দৃষ্টি স্থির করলো দূর আকাশে। সেই চাঁদবিহীন পুরো আকাশটা যেন একটা জীবন্ত ক্যানভাস, আর সেই ক্যানভাসে দেখতে পারছে লাল টুকটুকে একটা ঘুমন্ত চেহারা, যেটা দেখে শক্তপোক্ত পুরুষটার নিঃশ্বাস আটকে এসেছিল। আর্য সেই আকাশ পানে তাকিয়ে খালি গলায় গুনগুন করে উঠল, जो तेरे संग लगी प्रीत मोहे, जो बार बार तेरा नाम ले, है रब से हम मांगी यही दुआ, तू हाथ में लकीरें थाम ले। আরজের গুনগুন করে গাওয়া গানটা নির্জন রাতে বেশ সুমধুর সুর শোনালো। কেউ শুনলে নিশ্চয়ই বলে উঠত মাশাল্লাহ। বন্ধুদের কাঁধ জড়িয়ে ধরে কতই না গান গেয়েছিল, সেসব আজ অতীত। আর্য চারপাশে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আরও কিছুক্ষণ ছাদে থেকে এবার নিচে চলে গেল। আর্য রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। হঠাৎ তার চোখ যায় খাটের উপর, ধবধবে সাদা বিছানায় গুটিসুটি মেরে শুয়ে থাকা রমণীর উপর। আর্য যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারল না, বিশ্বাস করলও না। ভাবলো এ নিখোঁজ তার কল্পনা। মেয়েটা তো তার রুমে নেই। তাই তো বেশি কিছু না ভেবে সে বিছানায় শুয়ে পড়ল। কিন্তু ঘুরে ফিরে তার চোখ গিয়ে স্থির হচ্ছে ঘুমিয়ে থাকা রমণীর উপর। কল্পনা কি এতটা বাস্তবের মতো হয়? তারপর সে নিজেই বলল, কল্পনা হলে হোক, তার ফ্লোয়ার তো তার সামনেই আছে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো পুষ্পের ঘুমন্ত চেহারার দিকে। দেখে আর তৃষ্ণা মেটাতে পারল কই আর্য। সে আলতো করে মেয়েটাকে নিজের চওড়া বুকে টেনে নিল। হোক না কল্পনা, তাতে কি? কল্পনাটাও যেন তার ফ্লোয়ারের জায়গা তার বুকে ছাড়া অন্য কোথাও না হয়। পুষ্পকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল সে। এতে আর্যের বুঝতে আর বাকি রইল না যে মেয়েটা কল্পনা নয়, সশরীরে তার কাছে উপস্থিত আছে। আর্য যেন না চাইতেও হাতে চাঁদ পেল। সে এবার পুষ্পের গলার ভাঁজে মুখ ডুবিয়ে দিল। রমণী কেঁপে উঠল, তবে গভীর ঘুম ভাঙল না। আর্য পুষ্পের স্পর্শ কাতর জায়গায় ঠোঁট চেপে ধরে বিড়বিড় করে আওড়ালো, তোমার সরকার সাহেবের 99% খারাপ দিকটা দেখে ভালোবেসে ফ্লাওয়ার, পরিবর্তে বাকি 1% ভালো দিক দিয়ে ওই 99%কে ঠেকে দেওয়ার দায়িত্ব আমার। রাত পুরোতেই পূর্ব আকাশের কোণে রঙের মেলা বসেছে। সোনার আলোয় ধীরে ধীরে ঘুম ভেঙেছে চারপাশের সবুজ প্রকৃতিতে। শিশির ভেজা ঘাসের ডগায় মুক্তোর মতো ঝলমলে রোদ আর স্নিগ্ধ বাতাসের আলতো ছোঁয়ায় যেন পুরো পৃথিবীকে এক নতুন প্রাণের ছন্দে জাগিয়ে তুলছে। কোলাহল মুখর দিনের শুরুতে এই শান্ত পবিত্র সকালটি মনকে এক অনাবিল প্রশান্তিতে ভরে দেয়। এই সকালে সরকার বাড়ির সবাই একটু বেশি ব্যস্ত। রান্নাঘর থেকে টুংটাং খুন্তি নাড়ার শব্দ ভেসে আসছে। আজকে রেশমারা সবাই নিজেদের বাড়িতে ফিরে যাবে, তাই তাদের জন্য নানা রকম খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে। সকাল থেকে সরকার বাড়ির দুই কর্ত্রী, শেহনাজ সরকার আর জেনিফার সরকার, সেই কাজেই ব্যস্ত। সাথে আছেন কাজের মেয়ে। শেহনাজ সরকার রান্না করতে ব্যস্ত হলেও মন পড়ে আছে অন্য কোথাও। প্রতিদিন তিনি নামাজ আদায় করে নিচে নামার কিছুক্ষণ পর পুষ্প নিজেও নিচে নেমে আসে। তারপর কলেজ যাওয়ার জন্য শেহনাজ সরকারের শাড়ির আঁচল ধরে ঘুরঘুর করে। কিন্তু আজকে এখন সকাল 9টা বাজতে চলল, এখনও পুষ্প নিচে নামেনি। একবারও দেখা যায়নি তাকে। ওনার এবার চিন্তা হতে লাগলো, মেয়েটার শরীর খারাপ করেনি তো? তিনি জেনিফার সরকারকে রান্নাটা দেখতে বলে তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে উপরে চলে গেলেন। প্রথমে গেলেন সিমরানের রুমে, কিন্তু কেউ নেই। ওয়াশরুমে, বারান্দায়, সব জায়গায় খুঁজে দেখলেন, কিন্তু না, নেই মেয়েটা। শেহনাজ সরকার গেস্ট রুমে গিয়ে খোঁজ করলেন, হয়তো সিমরান আর শিফার সাথে গল্প করছে। না, সেখানেও নেই। সিমরানকে জিজ্ঞেস করলে সে জানায় সকালে ঘুম থেকে ওঠার পর থেকে সে পুষ্পকে দেখেনি। শেহনাজ সরকার এবার একে একে সব জায়গায় খুঁজে দেখলেন,
শেষে কথাও না পেয়ে আর্যের রুমে গিয়ে দেখলেন সেখানেও নেই। বিছানায় কম্বল এলোমেলো হয়ে আছে। তিনি সেটা ভাঁজ করে বিছানার এক পাশে রাখলেন। হঠাৎ ওনার চোখ যায় পাশের ছোট্ট টেবিলে একটা নোটবুক আর কলম, হয়তো কিছু লিখেছে। উনি সেটা হাতে নিতেই চোখে পড়ল কিছু লেখা, যা দেখে শেহনাজ সরকারের মুখটা থতমত হয়ে গেল। উনি নোটবুকটা যেখান থেকে নিয়েছিলেন সেখানেই রেখে দিলেন, তবে নিজেই গোটা অক্ষরে দুটো শব্দ যোগ করে দিলেন। তারপর রুম থেকে বেরিয়ে গেলেন। নোটবুকে আর্য শেহনাজ সরকারের জন্য সতর্ক বার্তা লিখে গিয়েছিল। আমি আমার বউকে নিয়ে আলাদা সংসার করতে গেলাম, ভুলেও খোঁজ করার চেষ্টা করো না আম্মু। বউ যতদিন স্বামী ভক্ত না হচ্ছে ততদিন আর আসবো না। সেটার নিচে শেহনাজ সরকার লিখছেন, সংসারের মানে জানো? উত্তরা থেকে বেশ দূরত্বে আশুলিয়ার ভেতরে অবস্থিত একটা দোতলা ডুপ্লেক্স বাড়ি বেশ আধুনিকভাবেই তৈরি করা হয়েছে। বাড়িটা দেখে বোঝা যায় বেশ শৌখিন মানুষের পছন্দের বাড়ি। বাড়ির চারপাশে রকমারি বিদেশি ফুল, টিউলিপ, অর্কিড, বিভিন্ন ভ্যারাইটি ও রঙের। বাড়ির কাজ করা হয়েছে কালো মার্বেল দিয়ে, সাথে সাদা থাই গ্লাস। বাইরে থেকে কিছু দেখার উপায় না থাকলেও ভেতর থেকে বাইরের পুরো ভিউ দেখা যায়। সেই দোতলা ডুপ্লেক্স বাড়ির একটা বিশাল বিলাসবহুল রুম, সব দামি শোপিস দিয়ে সাজানো। রুমটায় রয়েছে একটা বড় কিং সাইজ বেড। সেখানেই বেঘরে ঘুমিয়ে আছে আর্যের ফ্লোয়ার। আর আর্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঘুমন্ত পুষ্পের দিকে। তার নিজের ঘুম কোথাও উধাও হয়েছে, সে তা বুঝতেই পারছে না। আজকের ভোরের ঘটনা। আর্যের উন্মুক্ত চওড়া বক্ষস্থলে বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে পুষ্প। আর্য খুব আদরে আগলে রেখেছে তার ফ্লোয়ারকে, দু হাতে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে রেখেছে। আর্যের পুরো রাত কেটেছে নির্ঘুম তার ফ্লোয়ারকে দেখতে দেখতে। আর্যের হয়েছে আরেক জ্বালা, মেয়েটা কাছে থাকলেও ঘুম হয় না, দূরে থাকলেও ঘুম হয় না। এই যে গত 3 দিন সে মেয়েটার থেকে দূরে ছিল, ছটফট করেছে প্রতি মুহূর্তে শুধু মেয়েটাকে এক পলক দেখার জন্য, বুকে জড়িয়ে নেওয়ার জন্য। আর এখন এই ভাবনায় ঘুমাতে পারছে না যে সে ঘুমালেই যদি তার ফ্লোয়ার আবার দূরে চলে যায়। তাই তো আর্য দু চোখের পাতা এক করছে না। আর্য বালিশ হাতড়ে ফোন দেখলো। ভোর 5টা বাজে, একটু পরে আজান শুরু হবে। তার মা আবার তার বউকে নিয়ে টানাটানি শুরু করবে, কিন্তু সে এবার এরকম কিছুই হতে দিবে না। এমনিতেই বউ তাকে ভয় পায়, দূরে থাকলে ভয় কাটবে কি করে? ভয় না কাটলে বউ তার কাছে আসবে না, সব সময় দূরে দূরে থাকবে, যেটা তার সহ্য হয় না। আর্য কিছু একটা ভেবে পুষ্পকে আলতো করে বিছানায় শুইয়ে দিয়ে নিজে উঠে পাশ থেকে টি শার্ট পরে নিল। মাঝরাতে এসির ঠান্ডায় মেয়েটা কাঁপে, তাই এসির টেম্পারেচারও বাড়িয়ে দেয়। এতে আর্য গরমে ঘেমে যায়, তাই তো টি শার্ট খুলে উদাম গায়ে শুয়েছিল। আর্য টি শার্ট পরে ক্যাবিনেট থেকে গাড়ির চাবি, ক্রেডিট কার্ড সব গুছিয়ে প্যান্টের পকেটে পুরল। তারপর এগিয়ে এসে ড্রয়ার থেকে একটা নোটবুক বের করে কিছু লিখে পুষ্পকে পাজা কোলে করে তুলে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে নিজের রুম থেকে বেরিয়ে গেল। ফোনে মেসেজের নোটিফিকেশনের আওয়াজে আর্য নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। ফোন হাতে নিয়ে যেই না মেসেজটা ওপেন করলো, অমনি আর্যের মুখের আদল পরিবর্তন হতে শুরু করলো। চোয়াল শক্ত, চোখের দৃষ্টি তীক্ষ্ণ, যাতে হিংস্রতা উপসে পড়ছে। সে নিজের চোখ শক্ত করে বন্ধ করে সাথে হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে এলো। সাথে সাথে হাতের শক্ত পেশি ফুলে ওঠে। গায়ের শার্ট থাকলে হয়তো ছিঁড়ে বেরিয়ে আসতো, কিন্তু শর্ট হাতা টি শার্ট হওয়ায় উন্মুক্ত পেশিগুলো ফুলে উঠেছে। দেখতে আকর্ষণীয় লাগছে। আর্য বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। চোখ খুলে ঘুমন্ত পুষ্পের দিকে তাকাতেই চোখের হিংস্রতা যেন শিথিল হতে লাগলো। আর্য নিচু হয়ে পুষ্পের কপালে নিজের অধৈর্যরা চেপে ধরে দীর্ঘ চুম্বন এঁকে দিল। নিজের ভেতরের পরিবর্তন আর্য লক্ষ্য করতে পারে। এই যে তার রাগ উঠছিল, কিন্তু মেয়েটার ঘুমন্ত চেহারার নজর পড়তেই রাগ যেন পানির মতো গলতে শুরু করেছে। আর্য রমণীর ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে নিজের মুখ রমণীর কানের কাছে নিয়ে গিয়ে বিড়বিড় করে আওড়ালো, আই লাইক দিস ফিলিংস। তোমায় ঘিরে আমার সমস্ত অনুভূতি অন্যরকম, আমার পছন্দের অনুভূতি, যা তুমি কাছে থাকলে হয়। তোমার দূরত্বে যে অনুভূতি কাজ করে
সেটা ভীষণ বাজে। দ্বিতীয়বার সে অনুভূতির সাথে সাক্ষাৎ করতে চাই না। আমি সারা জীবন তোমার কাছে থাকার অনুভূতির সাথে পরিচিত হতে চাই। নো আদার এলস। একটু থেমে আর্য পুষ্পের কপালে চুমু দিয়ে আবার বিড়বিড় করে বলল। আল বি ব্যাক সুন। কথাটা বলে আর এক মুহূর্ত দেরি করলো না। পুষ্পকে ভালোভাবে কম্বল জড়িয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। চেহারার কোমলতা ইতিমধ্যে গায়েব হয়ে গেছে, সেখানে এসে ভর করেছে অদ্ভুত ঠান্ডা স্থিরতা। চোয়ালে এসেছে কঠোরতা, ঠোঁটের কোণে ঝুলছে অদ্ভুত বাঁকা হাসি। কে জানে এই হাসি কার উপর গিয়ে পড়ে। একটা নির্জন রাস্তায় দাঁড়িয়ে আছে নিশি, বারবার এদিকে ওদিকে আশেপাশে তাকাচ্ছে, হয়তো কারো অপেক্ষার প্রহর গুনছে। মুখে বিন্দু বিন্দু ঘামের উপস্থিতি। কোনো কারণে সে বেশ ভয় পেয়ে আছে। ভয় পাওয়ারই কথা, সরকার বাড়ি থেকে আজকে সবার চলে যাওয়ার কথা, তাই সবাই খেতে বসেছিল। সেখানে সবার সাথে নিশিকেও খেতে বলেছিল, কিন্তু খাওয়ার মাঝপথে নিশির ফোনে আননোন নাম্বার থেকে মেসেজ আসে। সেটা দেখে রীতিমতো ভয়ে ঘামতে শুরু করে সে। মেসেজটা ছিল কিছুটা এরকম। তুমি কি কি করেছো আমি সব জানি। আমার কাছে সব প্রমাণ আছে। যদি না চেয়েও প্রমাণগুলো পুলিশের হাতে পড়ুক, তাহলে এই জায়গায় চলে আসবে আধা ঘন্টার মধ্যে। মেসেজটা পড়ে খাওয়ার মাঝেই উঠে পড়ে সে। জরুরি কাজ আছে বলে সরকার বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপর থেকেই এখানে দাঁড়িয়ে আছে টেনশনে। এদিকে ওদিকে তাকিয়ে দেখছে কে আসছে, কিন্তু উল্টো দিক দিয়ে তীব্র গতিতে একটা কালো মার্সিডিজ গাড়ি যে তার দিকে এগিয়ে আসছে সেটা নিশি খেয়াল করলো না। নিশি যতক্ষণে খেয়াল করে তার আগেই গাড়ির তীব্র ধাক্কায় গিয়ে পড়ে পাকা ইটের রাস্তায়। মুহূর্তেই মাথা ফেটে রক্তে লাল হয়ে গেল পুরো রাস্তা। নিশি বুঝতে পারল না তার সাথে কি হয়েছে। চোখ দুটো নিভু নিভু হয়ে আসছে। চোখের পাতা পুরোপুরি বন্ধ হওয়ার আগেই সেই গাড়িটা আবার ঘুরে ফিরে এলো। গাড়ির ভেতর থেকে নেমে এলো আর্য। আর্যকে হয়তো এই মুহূর্তে এখানে আশা করেনি নিশি, তবে তার মনে আশার আলো জ্বলে উঠল। আর্য তাকে হসপিটালে নিয়ে যাবে। সে ভাঙ্গা গলায় ডাকল, আর্য। তবে আর্যের চেহারার কোনো সহানুভূতি প্রকাশ পেল না। সে এগিয়ে এসে নিশির ছিলে যাওয়া হাতের উপর নিজের বুট জুতা পরা পা দিয়ে চেপে বসল। সাথে সাথেই নিশির গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। চিৎকার করলেও বেশি জোরে আওয়াজ হলো না, তবে ব্যথায় গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ে রক্তের সাথে মিশে যাচ্ছে। এতেও যেন আর্যের মনে কোনো দয়া কাজ করলো না। সে পায়ের চাপ আরো বাড়াতে লাগলো। দাঁতে দাঁত চেপে বলল, এই হাত দিয়েই তো আমার ফ্লাওয়ারের সাথে এবারে ছবি তুলেছিলে, তাই না? যার সামনে পর্যন্ত আমি ওকে যেতে দেই না, তুই আর তোর এই বুড়ি দাদি মিলে আমার ফ্লাওয়ারকে ধাক্কা দিয়ে ওর বুকেই ফেললি কেন? এই, তোর কি একটু ভয় করনি? আমি জানতে পারলে কি করব? বারবার সতর্ক করেছে আমার ফ্লাওয়ারের থেকে দূরে থাকবে, দূরে থাকবে, কিন্তু তুই শুনলি না। তোর তো মরার শখ জেগেছিল, এবার মর। আর্যের কথা শুনে নিশি কি বলবে বুঝতে পারছে না। এই একটা কারণে আর্য তাকে মারতে দুবারও ভাবছে না। এত ভালোবাসে ওই মেয়েকে এই আর্য, অথচ নিশি তার জন্য কি না করলো। ভার্সিটিতে কোনো মেয়েকে আর্যের আশেপাশে আসতে দিত না সে। আর্যের কোনো কিছু প্রয়োজন পড়লে নিশি নিজের ক্লাস মিস দিয়ে হলেও আগে আর্যের প্রয়োজনীয় জিনিস এনে দিত। আবার ভাবল, মনে রাখবে কেন? আর্য তো কোনোদিন তাকে বলেনি তার জন্য কিছু করতে। উল্টো সে নিজে থেকে কিছু করলে আর্য বিরক্ত হতো। নিশির ভাবনার সুতো ছিল আর্যের কথায়। একটা কথা কান খুলে শোনো রাখো, তোর এই সস্তা ট্রিক্স প্লে করে আমার ফ্লাওয়ারকে কোনোদিন আমার থেকে আলাদা করতে পারবি না, এই জীবনে তো নয়। আর্য, প্লিজ আমাকে হাসপাতালে নিয়ে চলো। নিশির কথা শুনে আর্যের ঠোঁটে ফুটে উঠল ক্রু হাসি। বড় নিষ্ঠুরভাবে সে বলল, যদি নিজের হাতে বাঁচানোটা হতো তাহলে মারলাম কেন? আর্য, প্লিজ। নিশির কোনো কথাই কানে নিল না আর্য। নিশির হাতের উপর থেকে নিজের পা সরিয়ে সে নিজের গাড়ির দিকে অগ্রসর হতে হতে বলল, গো টু হেল। যদি ভাগ্যক্রমে বেঁচে যাস তাহলে ইন ফিউচার আমার ফ্লাওয়ারের ত্রিসীমানে যেন তোকে না দেখি। যদি দেখেছে তাহলে সেদিন পৃথিবীতে তোর শেষ দিন হবে। মাইন্ডেড। সকালের রোদের মিষ্টতা কেটে তাতে বেড়েছে রোদের প্রখরতা।
রোদের তেজ থাকলেও একদম অতিষ্ঠ হওয়ার মতো গরম পড়েনি। সময় এই হবে হয়তো 9টা-10টা। আশুলিয়ার বেশ কিছুটা ভেতরে ফার্ম হাউসের ভেতরে পুষ্পের অবস্থা বেশ শোচনীয়। আর্য যাওয়ার কিছুক্ষণ পরই পুষ্পর ঘুম ভেঙে যায়। পিটপিট করে চোখ খুলে নিজেকে অচেনা জায়গায় অচেনা বিছানায় আবিষ্কার করে তড়িঘড়ি করে উঠে বসে রমণী। ভীত চোখে চারপাশে নজর বুলিয়ে দেখে নেয় সে। মনের মধ্যে তীব্র ভয় দানা বাঁধে। তাকে কি আগের বারের মতো আবারও কেউ কিডন্যাপ করেছে? কিন্তু তার যতটুকু মনে পড়ে সে তো সরকার সাহেবের রুমেই গিয়েছিল আর ওখানেই ঘুমিয়ে পড়েছিল। তাহলে তাকে সেখান থেকে কে কিডন্যাপ করবে, কিভাবে করবে? প্রশ্নটা মাথায় আসলেও নিজেকে অচেনা জায়গায় আবিষ্কার করায় সে প্রশ্নটা ভয়ের আড়ালে চাপা পড়ে যায়। তাকে এখানে কে নিয়ে এসেছে? ফুপুমনি কথায়, নিশ্চয়ই তাকে খুঁজছে। সরকার সাহেবই বা কথায়, উনি কি তাকে খুঁজবেন নাকি খুশি হবেন? সে হারিয়ে যাওয়ায় আর্য খুশি হবে। ভাবনাটা মাথায় আসতেই রমণীর চোখ ফেটে উপচে পড়ল নোনা পানি। ভয়ে এদিকে সেদিকে তাকাতে লাগলো। কথায় আছে বোঝার চেষ্টা করছে, হয়তো আশেপাশে কেউ আছে কিনা খোঁজার চেষ্টা করছে। হঠাৎ রমণীর চোখ যায় বারান্দার দিকে। দরজা বন্ধ হলেও থাই গ্লাসের বাইরের ভিউ সব স্পষ্ট দেখা যাচ্ছে। সেটা দেখে রমণী খাট থেকে নেমে এগিয়ে গিয়ে দেখতে লাগলো কাউকে দেখা যায় কিনা। ভাবনা ছিল কাউকে দেখলে সাহায্য চাবে, কিন্তু বাইরে তাকাতেই উল্টো ভয়ে জেগে বসলো। বাইরে ঘন জঙ্গল, যত দূর চোখ যায় শুধু ঘন সবুজ গাছপালা। দিনের আলোতেও কি রকম অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। বড় গাছের ছায়ায় অন্ধকার দেখা যাচ্ছে সবকিছু। রমণীর মনে ভয় বাড়তে লাগলো। কথাই নিয়ে এসেছে তাকে, কে নিয়ে এসেছে? ভয়ে এবার ফুপিয়ে কেঁদে উঠল সে। মেঝেতে বসে পড়ল, দু হাতে হাঁটু জড়িয়ে ধরে চোখের পানি ফেলতে লাগলো। সে কি আর বাড়িতে ফিরতে পারবে না? ফুপুমুনি, সিমরান আপু, বাড়ির সবার সাথে কি আর দেখা হবে না? সরকার সাহেবকে আর দেখতে পারবে না সে? কলেজে আসার পর থেকে মন খারাপ করে বসে আছে সারা। আজ নিয়ে 2 দিন পুষ্প কলেজে আসছে না। কেন আসছে না, কি হয়েছে কিছুই বুঝতে পারছে না। পুষ্পের কাছে ফোনও নেই যে কল করবে। 2টো ক্লাস শেষ হয়ে গেছে, স্যার এসে পড়িয়ে চলে গেছে, কিন্তু সারার কোনো মনোযোগ নেই সেদিকে। এর মধ্যে ক্লাসে প্রবেশ করে স্নিগ্ধ। সবাই দাঁড়িয়ে সালাম দিল, কিন্তু এতেও সারার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। তার কাছে সবকিছু শূন্য লাগছে। পুরো ভর্তি ক্লাসরুমে তার নিজেকে একলা নিঃসঙ্গ মনে হচ্ছে। আগে তার নির্দিষ্ট কোনো ফ্রেন্ড সার্কেল না থাকলেও সে সবার সাথে হেসে খেলে গল্প করে দিন কাটাতো, কিন্তু পুষ্পের সাথে বন্ধুত্ব হওয়ার পরে ক্লাসে আর কারো সাথেই সে কথা বলে না। সারা এ নিয়ে কয়েকটা মেয়ে ফিসফিস করলেও তা গায়ে মাখে না। কে কি বলল তাতে তার কিচ্ছু যায় আসে না। সে শুধু পুষ্পের সাথে কথা বলতে চায়, তার সাথে থাকতে চায়। এই জন্য তো পুরো কলেজে যেই মেয়েকে ঘিরে তার দিন কাটতো, যে তাকে হাসাতো, সেই মেয়ে না আসায় পুরো ক্লাসরুম নিজেকে একা মনে হচ্ছে। হঠাৎ পাশে একটা মেয়ের ধাক্কায় ধ্যান ভাঙল সারার। সে মেয়েটার দিকে উদাসীন দৃষ্টিতে তাকাতেই মেয়েটা চোখ দিয়ে ইশারা করে বলল, কে রে, কি হয়েছে তোর? স্যার তোকে সেই কখন থেকে ডাকছেন। ধ্যান কোথায় তোর? মেয়েটার কথা শুনে সারা যেই না পেছনে ফিরে তাকায়, দেখলো তার একদম সামনে স্নিগ্ধ দাঁড়িয়ে আছে, তার দিকে অদ্ভুত গম্ভীর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো বোঝার চেষ্টা করছে তার বউয়ের কি হয়েছে, কিন্তু কিছু বুঝে উঠতে পারছে না। সে কিছু বলবে তার আগেই সারা বলে উঠল, সরি স্যার, শুনতে পাইনি। সারার মুখে এত সহজে সরি শুনে বেশি অবাক হয় স্নিগ্ধ। মনে মনে ভাবতে লাগলো এত সহজে এই তেরা ঝগড়ুটে মেয়ে সরি বলল, তাও আবার তাকে, যেখানে দোষ হলেও স্বীকার করতে চায় না সেখানে এত সহজে সরি। হজম করতে কষ্ট হচ্ছে। তবে সারার মলিন মুখটা দেখে আবার চিন্তা হতে লাগলো, আবার শরীর খারাপ করেনি তো? সে এবার অপকটে জিজ্ঞেস করল, আর ইউ সিক? যদিও কণ্ঠটা বেশ গম্ভীর রাখার চেষ্টা করে, কিন্তু তাতেও স্পষ্ট বোঝা যাচ্ছে উদ্বেগ ও অস্থিরতা। সারা কিছু বলল না, শুধু বলল, স্যার, আমি আজকের ক্লাসটা করতে পারবো না। কথাটা বলেই স্নিগ্ধের উত্তরের অপেক্ষা না করে বেরিয়ে গেল সে। স্নিগ্ধ এবার আরো চিন্তিত হলো। নিশ্চিত তার বউয়ের কিছু হয়েছে, কিন্তু কি হয়েছে
সে আর ক্লাসে মন বসাতে পারল না। তবু হুট করে তো আর ক্লাসরুম থেকে বেরোনো যায় না। কোনো মতে ঘড়ির কাঁটা ঘন্টা পার হতেই গম্ভীর পায়ে বাইরে বেরিয়ে এলো সে। বাইরে এসে অস্থির চোখে এদিকে ওদিকে তাকাতে লাগলো, কোথাও তার তেরা বউটাকে দেখা যায় কিনা। সারা কলেজের মাঠের এক পাশে একটা গাছের ছায়ায় বসে আছে। সে ক্লাসরুম থেকে বেরিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে গিয়েছিল, যাতে পুষ্পের গার্ডিয়ানের নাম্বারে কল করে খোঁজ নিতে পারে। অন্য কোনো মেয়ে হলে হয়তো কোনো দিন প্রিন্সিপালের কাছে যেত না একটা মেয়ের খোঁজ করতে, কিন্তু সারা গেছে শুধু বান্ধবীর খোঁজ পেতে। কারণ পুষ্পের পরিচিত কেউ নেই কলেজে, তাই খোঁজ নেওয়ার একমাত্র উপায় প্রিন্সিপাল স্যার। কিন্তু কল করে জানতে পেরেছে পুষ্প কিছুটা অসুস্থ, তাই কলেজে আসেনি। যদিও শেহনাজ সরকার ইচ্ছে করেই সত্যিটা লুকিয়েছেন। উনি যতটুকু সারাকে চিনেছেন তাতে জানেন মেয়েটা পুষ্প বলতে অজ্ঞান। তাই পুষ্পকে কেউ কিডন্যাপ করতে চেয়েছিল, বিষয়টা জানতে পারলে সারা অযথা চিন্তা করবে। তাই তিনি সত্যিটা জানায়নি। পুষ্পের শরীর খারাপ, এই কথা জানতে পেরে সারার মন আরও খারাপ হয়ে গেল। এই কিছুদিন আগে হাত পড়ল, তারপর আবার শরীর খারাপ হওয়ায় 2 দিন আসেনি, এখন আবার শরীর খারাপ। আল্লাহ কেন শুধু তার বান্ধবীটাকেই এত অসুস্থতা দেয়? সে তো কারো কষ্ট চায় না, সবার ভালো চায়। তাহলে তার বান্ধবীর ভালো কেন হয় না? না জানি কতটা অসুস্থ হয়েছে, কিছু খেতে পারছে কিনা কে জানে। সারার মন এবার ছটফট করতে লাগলো একবার বাড়িতে গিয়ে অসুস্থ পুষ্পকে দেখে আসার জন্য। কিন্তু সে যাবে কি করে? সে তো পুষ্পের ফুপুর বাসার ঠিকানাই জানে না। ঠিকানা জানে না, পুষ্পের সাথে দেখা করতে পারবে না। ভাবতেই এবার সারার মন খারাপের সাথে মেজাজটাও খারাপ হয়ে গেল। সে কেমন বান্ধবী, যে বান্ধবীর বাড়ির ঠিকানা পর্যন্ত জানে না এখনো অবধি? সে যখন নিজের উপরই চটে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো স্নিগ্ধের গম্ভীর অথচ উদ্বেগ ভরা কণ্ঠ। মিসেস সায়ান, শরীর কি বেশি খারাপ করছে? পুষ্পর রুমের দরজা খোলার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু দরজা লক করা। পুষ্প প্রথমে নীরবে কাঁদলেও পরে নিজেকে সামলানোর চেষ্টা করছে, কিভাবে এখান থেকে বের হওয়া যায়, কোনো উপায় আছে কিনা। কিন্তু বারান্দার সদর দরজা সহ সব বন্ধ। অনেকক্ষণ টানাটানি করেও খুলতে না পেরে সে আবারও ফুপিয়ে কেঁদে উঠল। রমণী এখনো মাত্রাতিরিক্ত ভয়ে পাচ্ছে। সে বাড়ি কিভাবে যাবে, সবার কাছে কিভাবে ফিরবে? পুষ্প যখন খাটের কোণে হেলান দিয়ে ফুপিয়ে কাঁদছিল, ঠিক তখনই রুমের দরজার খোলার শব্দ হলো। কিন্তু রমণীর কান্নায় আর নিজের ভাবনায় এতটাই মগ্ন ছিল যে খেয়ালই করেনি। লক খুলে দরজা খুলে রুমে প্রবেশ করে আর্য। সবার আগে তার চোখ যায় খালি বিছানায়। পুষ্পকে বিছানায় না দেখে আর্যের বুক ধক করে ওঠে। কোথায় গেল তার ফ্লোয়ার? অস্থির চিত্তে সে পুরো রুমে চোখ বোলালো। হঠাৎ আর্যের কানে এলো কারো ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ। সেই কান্নার শব্দ অনুসরণ করে এগিয়ে গিয়ে সামনের দৃশ্য দেখে আর্যের বুক মোচড় দিয়ে উঠল। 2 হাতে হাঁটু জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে পুষ্প। কেন কাঁদছে তার ফ্লোয়ার? কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? আর্য আর কিছুই ভাবতে পারল না। অস্থির হয়ে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসলো একদম পুষ্পের নিকটে, আর অস্থির হয়ে ডেকে উঠল। ফ্লাওয়ার। পরিচিত কণ্ঠ পেয়ে অশ্রুসিক্ত চোখ তুলে তাকালো রমণী। কান্নার তোপে ফর্সা মুখ লাল হয়ে গেছে, নাকটা একটু বেশি লাল হয়ে গেছে, যেন টোকা পড়লেই রক্ত গড়িয়ে পড়বে। চোখের ঘন লম্বা পাপড়িগুলো একটার সাথে একটা লেপ্টে আছে। পুষ্পের এই অবস্থা দেখে আর্যের বুকে তীব্র হাহাকার করে উঠল। এদিকে অতিরিক্ত ভয়ের মাঝে রমণী পরিচিত মানুষকে দেখে দিক বিদিক ভুলে জাপটে জড়িয়ে ধরল আর্যকে। আর্য হাঁটু গেড়ে পায়ের উপর ভর দিয়ে বসেছিল। পুষ্পের অতর্কিত হামলায় সে মেঝেতে পড়ে গেল, তবু নিজেকে সামলে পুষ্পকে 2 হাতে আগলে নিল সে। এদিকে তীব্র ভয়ে আর্যের গলায় মুখ গুজে আবার ফুপিয়ে কেঁদে উঠল পুষ্প। নিজের সর্বশক্তি দিয়ে 2 হাতে জড়িয়ে রেখেছে সে আর্যকে, যেন ছাড়লেই হারিয়ে যাবে, আবার এখানে সে একা হয়ে যাবে। রমণীর কান্নার আওয়াজ যেন তপ্ত সীসার মতো বিচ্ছে কঠোর মানবের কানে। বুকে কালবৈশাখী ঝড়ের উত্তাপ ছড়িয়ে পড়েছে। সে 2 হাতের বাঁধন আরও কিছুটা
দৃঢ় করে রমণীর মাথায় ঠোঁট ছুঁয়ে দিল। রমণীর পিঠ জুড়ে হাত বুলিয়ে দিতে দিতে গম্ভীর কণ্ঠে একদম নরম আদুরে ও গভীর করে বলল, আমার ফ্লাওয়ার কাছে কেন জানো? সে কি জানো না তার সরকার সাহেবের তার ফ্লাওয়ারের কান্না একদম সহ্য হয় না? রমণী শুনল কি না কে জানে, এত আদুরে কথাগুলো সে তো ব্যস্ত চোখের পানিতে তার সরকার সাহেবের টি শার্ট ভেজাতে। কিন্তু সেটা যে কঠোর মানবের সহ্য হচ্ছে না। সে তো আছেই, তবে সে থাকতে তার ফ্লোয়ার কেন কাঁদবে? তার ফ্লোয়ার চাইলে পুরো দুনিয়া কাঁদবে, সে কাঁদবে। আর্য এবার পুষ্পকে নিজের থেকে ছাড়াতে চাইল, রমণীর মুখটা নিজের সামনে আনতে চাইল। কিন্তু রমণী না ছাড়ছে আর্যকে, না আর্যের গলা থেকে মুখ তুলছে। তার মনে তীব্র ভয় দানা বেঁধেছে। সে একটু ছাড়লেই আবার আর্য হারিয়ে যাবে। সে আবার এই শুনশান বাড়িতে একা হয়ে যাবে। এই ভয়টাই তো তাকে এমন করছে যে সে যাকে সবচেয়ে বেশি ভয় পায় তার বুকে আশ্রয় নিতে দুবারও ভাবেনি। আর্যের ভালো লাগার সীমা মাত্রা ছাড়িয়ে গেছে। এই যে তার ফ্লোয়ার তাকে ছাড়ছে না, সে ছাড়তে চাইলেও ছাড়ছে না। এতে তার দারুণ ভালো লাগছে, অন্যরকম ভালো লাগা, রুহুকে প্রশান্তি দেওয়ার মতো ভালো লাগা যাকে বলে। কিন্তু সেই প্রশান্তি দীর্ঘস্থায়ী হলো না রমণের কান্নার কারণে। আর্যের সবচেয়ে খুশি হওয়ার কারণে যেমন রমণীর ঠোঁটে হাসি, ঠিক তেমনি রমণীর অশ্রুসিক্ত চোখ হচ্ছে তার হৃদয় ব্যথিত হওয়ার কারণ। রমণীর অশ্রুসিক্ত চোখ তার বুকে অন্যরকম এক প্রলয়কারী ঝড় তুলে। সে ঝড় বাইরে প্রকাশ না করলেও ভেতর থেকে তাকে তছনছ করে দিতে সক্ষম। আর্য যখন বুঝতে পারলো তার ফ্লোয়ার তাকে ছাড়তে নারাজ, সে আর ছাড়াতে চাইল না। সেভাবেই পুষ্পকে নিজের বুকের সাথে জড়িয়ে রেখে পুষ্পের দু পা ধরে নিজের কোমর জড়িয়ে নিল। সেভাবে হেঁটে বারান্দার দিকে এগিয়ে গেল। নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে স্লাইড ডোর ওপেন করে একদম বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়ালো। প্রকৃতির মন মাতানো ঠান্ডা হিমেল বাতাস ছুঁয়ে দিচ্ছে দুজনকে। পুষ্পের কান্না কমে আসলেও পুরোপুরি থামেনি, মাঝে মাঝেই সে নাক টানছে। আর্য এবার এক হাতে পুষ্পের কোমর জড়িয়ে ধরে অন্য হাতে রমণীর পিঠ জুড়ে বিচরণ করতে লাগলো। হাত বুলিয়ে শান্ত করার প্রয়াস চালালো। আর্য নরম গলায় জিজ্ঞেস করল, কাছে কেন ফ্লাওয়ার? রমণী উত্তর দিল না। সে একইভাবে আর্যের গলা জড়িয়ে ধরে মুখ গুজে পড়ে রইল। আর্য জোর করলো না, বরং পুষ্পকে শান্ত হওয়ার সময় দিয়ে নিজে পুষ্পকে কোলে নিয়ে বারান্দায় হাঁটতে লাগলো। বেশ কিছুক্ষণ পর পুষ্প শান্ত হলো, তবে সে যে আর্যের কোলের উপর আছে তা বুঝতে পেরেই লজ্জায় আড়ষ্ঠতায় হাঁসফাঁস করে উঠল। সে এখন বুঝতে পারছে সে ভয়ে কি করে ফেলেছে। হঠাৎ তার মনে অন্য প্রশ্ন উদয় হলো, সরকার সাহেব এখানে কি করছে? প্রশ্নটা মনে এলেও সে জিজ্ঞেস করলো না, বরং এখন সে কোল থেকে নামতে পারলেই বাঁচে। কিন্তু লজ্জায় মুখ দেখাবে কি করে? আকাশ পাতাল ভাবতে ভাবতেই ফট করে বলে বসল, আমি ফুপুমনির কাছে যাব, আমায় ফুপুমনির কাছে দিয়ে আসুন। এমন একটা সুন্দর মুহূর্তে বউয়ের মুখে কথা শুনে মাথায় যেন আগুন জ্বলে উঠল। সে যতই চেষ্টা করছে বউকে কাছে রেখে বউয়ের মন থেকে তার প্রতি ভয় কমাবে, ততই বউ তার থেকে দূরে যেতে চাইছে। তার বউ কেন তার থেকে দূরে থাকবে? দূরেই যদি থাকার ছিল, বিয়ে করেছে কেন? সে যদি শুরু থেকে বিয়েটা মেনে নিত, সব ঠিক থাকলে এতদিনে তো তাদের মাঝে কত কিছু হয়ে যেত। না, সে আর একদম এসব সহ্য করবে না। তার বউ মানে শুধুই তার বউ। তার বউয়ের ভাগ সে তার মাকেও দিবে না, 1%ও না। এই মুহূর্তে আর্যের মাথায় আগুন জ্বলছে। রাগে ইচ্ছে করছে মেয়েটাকে বারান্দা থেকে ফেলে দিতে, কিন্তু না, তার রাগ করলে চলবে না। তার ফ্লোয়ারের ছোট্ট একদম লাজুক নরম শরীর এত ব্যথা সহ্য করতে পারবে না, কেঁদে দিবে। আর তার ফ্লোয়ারের কান্নারত মুখ তার সবচেয়ে অপ্রিয় এবং প্রিয়র মধ্যে সবচেয়ে বেশি অপ্রিয়। এই কান্নারত লাল হয়ে যাওয়া মুখ অদ্ভুত সম্মোহনী সুন্দর। তার মতো শক্তপোক্ত পুরুষটাকেও তা সম্মোহিত করে নেয়। সেদিন প্রথম রাতের এই অশ্রুসিক্ত চোখ দুটো কি অদ্ভুতভাবেই না তাকে সম্মোহিত করেছিল।
সেদিন রাতে যদি সে বাড়ি থেকে না চলে যেত তাহলে সে নিশ্চিত সেই রাতেই এই মেয়ে তাকে সম্মোহিত করে ফেলতো, অঘটন ঘটে যেত। অবশ্য সেটা এখনো করে নিয়েছে, হয়তো একটু দেরিতে বুঝতে পেরেছে সে, কিন্তু করে নিয়েছে। এখন তার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, সেটা সে বুঝে গেছে। এই মেয়ে তার সাথে থেকে তাকে যেদিকে ইশারা করবে সেদিকেই সে চলছে। তাকে চলতে হয় না, আপনা আপনি সে চলে। সে সব করতে পারবে, বিনিময়ে শুধু এই মেয়েকে তার লাগবে। দিন শেষে ভালো থাকার জন্য তার এই মেয়েকে লাগবে। তার জন্য যা করতে হয় সে করবে। কাউকে মারতেও সে দুবার ভাববে না। আর্যের ভাবনার মাঝেই পুষ্প এবার আর্যের গলা থেকে মুখ তুলতে চাইল, কিন্তু এবার আর্য নিজেই পুষ্পকে কোল থেকে নামাতে চাইল না। তাই তো রমণীকে নিজের বুকের সাথে চেপে ধরেছে, যেন বুকের খাঁচায় বন্দি করে নিতে চাইছে। আর্য এতটাই শক্ত করে চেপে ধরল যে পুষ্প হাঁসফাঁস করে উঠল, নিজেকে আর্যের বাঁধন থেকে ছাড়াতে চাইল। কোল থেকে নামার জন্য মস্ত্রামস্ত্রি শুরু করলো, তবুও আর্যের হাতের বাঁধন একটুকু নড়বড়ে হলো না। আর্য চেপে ধরায় রমণীর লাজুক দেহ আর তা নিতে পারল না, মসরানো বন্ধ করে নেতিয়ে পড়ল। পুষ্পকে হার মানতে দেখে আর্যের ঠোঁটের কোণে ফুটে উঠল অদ্ভুত জয়ের হাসি। সে পুষ্পের কানের কাছে নিজের মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার থেকে যতবার দূরত্ব চাইবে ঠিক ততবার এইভাবেই হার মানতে হবে। লিটল ফ্লাওয়ার, আমি বেঁচে থাকতে কোনোদিন তুমি আমার থেকে দূরত্ব বাড়াতে পারবে না। আমি দেব না, তোমাকে আমার কাছে থাকতেই হবে। এতটা কাছে থাকতে হবে ঠিক যতটা কাছে থাকলে আমার মনে হবে তুমি আর আমি এক। রমণী শুনল তার সরকার সাহেবের পুরো কথা। কিছু বুঝলো কি? হয়তো বুঝলো, আবার হয়তো না। খুশি হয়েছে কি? হয়তো হ্যাঁ, নয়তো কি। কথাটা শুনে কি কোনো প্রতিক্রিয়া জানাতো না, বরং আর্যের কাঁধে থাকা হাত দুটো আরও গলা জড়িয়ে নিল। পুষ্পের নীরবতা আর্যের পছন্দ হচ্ছে না, তবুও সে কিছু বলছে না, কারণ তার করা কাজের জন্যই এখন তার ফ্লোয়ার তাকে ভয় পায়। এখন সে এমন কিছুই করবে না যাতে সেই ভয় আরও দ্বিগুণ বেড়ে যায়। কথা না বলে যাবে কোথায়? কিছু প্রয়োজন হলে তার কাছেই তো আসতে হবে, সে ছাড়া তো আর কোনো অপশন রাখেনি সে। এই বাড়ি থেকে যদি বউকে স্বামীভক্ত না করছে, তবে সেও তার ফ্লোয়ারের সরকার সাহেব না। আর্য পুষ্পকে কোলে নেওয়া অবস্থাতেই রুমে ফিরে গেল। পুষ্পকে বিছানায় বসিয়ে দিয়ে ফ্রেশ হতে বলে নিজে রুম থেকে বেরিয়ে গেল। তাকে অনেক কাজ করতে হবে। প্রথমে বউয়ের জন্য নাস্তা বানাতে হবে, বউকে নজরে রাখার ব্যবস্থা করতে হবে। বউ তার কারণে অকারণে কেন কেঁদে উঠল সেটা তো জানতে হবে। ঢাকা সিটি হসপিটালের করিডোরে পিনপতন নীরবতা নেমে এসেছে। করিডোরে চিন্তিত মুখে বসে আছে শেহনাজ সরকার, আমজাদ সরকার, রেশমা, তার স্বামী রেহাব আর স্নিগ্ধ। নিশিকে হসপিটালে আনা হয়েছে আরও 2 ঘন্টা আগে। কে এনেছে কেউ জানে না, শুধু একটা অজ্ঞাত ফোন কল গেছে রেশমার ফোনে। নিশিকে হসপিটালে আনা হয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা শুনে কাঁদতে কাঁদতে ভাই ভাবিকে বলে ওনারা রেশমার স্বামী আর স্নিগ্ধকে খবর দিয়ে রেশমাকে নিয়ে হসপিটালে আসেন। তার কিছুক্ষণ পরে স্নিগ্ধ আর রেহাব চলে আসেন। অপারেশন থিয়েটার থেকে ডাক্তার এখনও বের হয়নি। মাথার আঘাতটা গভীর হয়েছে, প্রচুর রক্তক্ষরণ হওয়ায় অপারেশন করতে হচ্ছে। রক্তের প্রয়োজন পড়েছিল, যেটা দিয়েছে অবশ্যই স্নিগ্ধ। একমাত্র বোন হওয়ায় প্রচুর ভালোবাসে। বোন দূরে থাকলেও ভালোবাসার কমতি নেই। মা মারা যাওয়ার আগে বোনকে আগলে রাখার দায়িত্ব দিয়ে গেছেন তার কাঁধে। আজ নিজেকে ব্যর্থ মনে হচ্ছে ভাই হিসেবে। সে তার বোনকে আগলে রাখতে পারেনি। মাথা নিচু করে হাসপাতালের একটা চেয়ারে বসে আছে স্নিগ্ধ। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে মাথা তুলে তাকালো, দেখল রেশমা, যিনি নিজেও কান্নারত ভেজা চোখে তাকিয়ে আছেন। স্নিগ্ধ ভেতরে দুর্বল হলেও বাইরে তা প্রকাশ করলো না, ধরা গলায় বলল, ছোট মা, কাঁদছো কেন? চিন্তা করো না, বোন ঠিক হয়ে যাবে। কথাটা বলার সময় স্নিগ্ধের গলাটা বুঝে আসছে। সে ঢোক গিলে বহু কষ্টে কথাটা বলল। রেশমা বেগম স্নিগ্ধের পাশের চেয়ারটাতে বসে এক সাইড থেকে জড়িয়ে ধরে নীরবে অশ্রু বিসর্জন দিতে লাগলেন। রেশমা জানে ছেলেটা নিজের কষ্ট কোনোদিন কাউকে বুঝতে দেয় না।
বোনের জন্য তারও কষ্ট হচ্ছে, কিন্তু তা প্রকাশ না করে উল্টো তাকে সান্ত্বনা দিচ্ছে। নিজের পেটের সন্তান না হলেও শিফা, নিশি আর স্নিগ্ধ তিনজনকে আলাদা চোখে দেখেনি কোনো দিন উনি। বছর খানেক আগে বড় যা মারা যাওয়ার পর সন্তানের দায়িত্ব তো ওনার কাঁধেই দিয়ে গিয়েছিলেন। এর মধ্যে ডাক্তার বেরিয়ে এলেন। ডাক্তারকে দেখেই সবাই এগিয়ে গেল নিশির খবর নিতে। ডাক্তার জানালেন এখন ঝুঁকি কমে গেছে, অপারেশন সাকসেসফুল হয়েছে, 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে এলে বাকিটা বলতে পারবেন। সবাই আল্লাহর কাছে শুকরিয়া জানালো আর দোয়া করতে লাগলো যেন তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসে। সিমরান নিজের রুমের বারান্দায় আনমনা হয়ে বসে আছে, দূর আকাশের দিকে তাকিয়ে আছে অজানা কারণে। আজকে সে কলেজে যায়নি। ইদানিং সিমরান বেশ মনমরা হয়ে থাকে, অবশ্য কারণও আছে। কারণ সে জীবনে প্রথম প্রেমে পড়েছে, অথচ যার প্রেমে পড়েছে সেই প্রণয় পুরুষের কোনো খোঁজ নেই। কিছুদিন আগেও সব কিছু ঠিক ছিল। ইভান 2-3 দিন পর পর সরকার বাড়িতে আসতো। তখন সিমরান ইভানকে দূর থেকে দেখত, সব কাজ ফেলে এক মনে তাকিয়ে থাকতো ইভানের আড়ালে। কিন্তু সেদিন ইভানের বাবা মা আসার পরে ইভান গিয়েছিল আর সরকার বাড়িতে আসেনি। এতে সিমরানের যে কী রকম দম বন্ধ করা অস্বস্তি অনুভূতি হচ্ছে তা কি কেউ জানে? অবশ্য না, কারণ সিমরান কাউকে জানতে দেয়নি। সেদিনের পর সিমরান অনেকভাবে চেষ্টা করেছে ইভানের সাথে যোগাযোগ করার। ফেসবুক আইডিতে কম করে হলেও 1000-এর উপর মেসেজ পাঠিয়েছে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, কিন্তু ওপাশ থেকে কোনো রেসপন্স আসেনি। এতে সিমরানের মন বেশ ক্ষুণ্ণ হয়ে আছে। কেন সে মেসেজের রিপ্লাই দেয় না? আজকাল রমণীর মন অকারণেই খারাপ হয়ে থাকে। কলেজ বাড়ি ঘোরাফেরা সব কিছু বিরক্ত লাগে। চোখ দূর দূরান্তে খুঁজে সেই পুরুষটিকে, যাকে দেখে হঠাৎ তার হৃৎস্পন্দন অস্বাভাবিক বেড়ে গিয়েছিল। সেই প্রণয় পুরুষের এক ঝলক দেখায় তৃষ্ণায় তৃষ্ণাত্ম হয়ে উঠে তার আক্ষি যুগল। রমণী মনমরা হয়ে আকাশের পানে চাইল। ওই আকাশ যেমন ধোয়া ছোঁয়ার বাইরে, তার মনে হচ্ছে তার প্রণয় পুরুষও ঠিক তেমনই তার ধোয়া ছোঁয়ার বাইরে। কথাটা ভাবতেই কী রকম হাসি পেল রমণীর। সে হঠাৎ উদাস সুরে গুনগুন করে উঠল, চলছে যাব জানি, মানছে না মন খানি, আমি মনে হয় বামন হয়ে যাদের হাত বাড়াই। গোসল করে ওয়াশরুমের দরজা ধরে দাঁড়িয়ে আছে পুষ্প। বাইরে বেরোতে পারছে না, কারণ তার পরনে শুধু একটা সাদা তোয়ালে ছাড়া আর কিছুই নেই। কিছুক্ষণ আগে আর্য পুষ্পকে বলেছিল ফ্রেশ হয়ে নিতে। পুষ্প আর্যের কাছ থেকে বাঁচতে তাড়াহুড়া করে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। পানির ট্যাপ চালু করতে গিয়ে ভুলে ঝর্ণা চালু করে ফেলে। মুহূর্তেই কাক ভেজায় ভিজে যায়। তাই সে একেবারে গোসল করে নেয়। কিন্তু এখানে রমণীর কোনো কাপড় নেই, সে কথা খেয়ালই ছিল না তার। এখন গোসল শেষে কাপড় না পেয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে ওয়াশরুমের দরজা ধরে। এদিকে বাইরে আর্য সেই কখন থেকে অপেক্ষা করছে বউকে নাস্তা করিয়ে শপিংয়ে নিয়ে যাওয়ার জন্য। এতক্ষণ ধরে পুষ্প বের না হতে দেখে আর্য এবার অধৈর্য হয়ে ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে ডাকল। ফ্লাওয়ার। আর্যের ডাক শুনে পুষ্প আরও জড়সড় হয়ে যায়। সে বেরোবে কি করে এই অবস্থায়? ফ্লাওয়ার কি হয়েছে? আসতো না কেন? রমণী কোনো উত্তর দিল না। আর্য আরও অনেকবার ডাকার পর দরজার ওপাশ থেকে পুষ্প মিনমিন করে বলল, এখানে কোনো কাপড় নেই, আমি কি পরবো? রমণীর কথা শুনে আর্য দীর্ঘশ্বাস ফেল। এই একটা কথা বলতে এত হেজিটেট করার কি ছিল? এই মেয়েকে আরও 3 বছর পর বিয়ে দেওয়া উচিত ছিল। পরক্ষণেই সে ভাবল, না না ঠিক আছে, 3 বছর পরে যদি বিয়ে দিত তাহলে নিশ্চয়ই তার ফ্লোয়ার এরকম ইনোসেন্ট কিউট ও তার বুকে ঝড় তোলার মতো হতো না। তখন তো ম্যাচিউর হয়ে যেত। তার সাথে কথা বলার সময় গলার স্বর কাঁপতো না, চোখের দৃষ্টিতেও কম্পন থাকতো না। এই যে এখন যেরকম তার সাথে কথা বলার সময় গলার স্বর হালকা কাঁপে, চোখের কাঁপা দৃষ্টি এদিকে ওদিকে ঘুরে, সেটা তো থাকতো না। সবচেয়ে বড় কথা, 3 বছর পরে নিশ্চয়ই তার সাথে বিয়ে হতো না। ফ্লোয়ারও নিশ্চয়ই তাকে বিয়ে করতো না। আর্যের আকাশ পাতাল ভাবনার মাঝেই শোনা গেল পুষ্পের গলা, সরকার সাহেব, হুম। আমার কাপড় কোথায়?
তোমার কাপড় তো তোমার পরনেই ছিল ফ্লাওয়ার। কিন্তু ওগুলো তো ভিজে গিয়েছে। এখন আমি কি পরবো? তুমি শাওয়ার কেন নিলে ফ্লাওয়ার? শপিং থেকে আসার পরে শাওয়ার নিতে। আর্যের কথা শুনে পুষ্প এবার কি বলবে বুঝতে পারলো না। সে কি ইচ্ছে করে গোসল করেছে নাকি? সে তো ভুলে ভিজে গেছে, তাই গোসল করে নিয়েছে। তার উপর এখানে যে তার কাপড় নেই সেটা তো সে ভুলেই গিয়েছিল। এখন তার ঠান্ডা লাগছে। আচ্ছা, তুমি একটু ওয়েট করো, আমি দেখছি পরের মতো কিছু পাই কিনা। আর্য আলমারি খুলে দেখলো সব তার নিজের কাপড়। তার কাপড় তো তার ফ্লোয়ারের গায়ে হবে না, কিন্তু এখন কি করবে? হঠাৎ তার চোখ যায় নিজের 3/4 ব্যাগি প্যান্টের দিকে। সে আর কিছু না ভেবে সেখান থেকে একটা প্যান্ট আর একটা টি শার্ট নিয়ে ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে কাপড় নিতে বলল। পুষ্প দরজা একটু ফাঁক করে হাত বাড়িয়ে দিল। আর্য পুষ্পের হাতে কাপড়গুলো দিয়ে যেই না ফিরতে যাবে, অমনি দরজার ফাঁক দিয়ে তার চোখ গিয়ে আটকায় ওয়াশরুমের আয়নায়, যেখানে তোয়ালে পেঁচানো পুষ্পের পেছনের দিকের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। আর্য সেটা দেখে ঢোক গিলল। সাথে সাথে তার গলার আকর্ষণীয় উঁচু জায়গাটা ওঠানামা করলো। হঠাৎ আর্যের গলা শুকিয়ে গেল, ভীষণ তৃষ্ণা পেল। সে তড়িঘড়ি করে চোখ সরিয়ে সেখান থেকে সরে দাঁড়ালো। কি মারাত্মক এই মেয়ে! এমনিতেই কি পাগল কম করেছে যে এখন শ্বাস নেওয়াও মুশকিল করে দিচ্ছে? আর্য জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে উঠল তোয়ালে পরিহিত অর্ধনগ্ন রমণী। নগ্ন পা, কাঁধের নিচে ওই কুচকুচে কালো তিল। মনে পড়তেই মাথা চারা দিয়ে উঠল অন্যরকম এক অনুভূতি। এই অনুভূতি সে নিজের ভেতরের প্রথম টের পাচ্ছে। শরীরের প্রতিটা কোষে যেন উত্তাপ ছড়িয়ে পড়ছে। আর্য, কন্ট্রোল, শান্ত হ। তোর ফ্লাওয়ার এখন অনেক ছোট, সহ্য করতে পারবে না, খেতে দেবে। আর্য রুম জুড়ে পায়চারি করতে লাগলো। অস্থির হয়ে ঢক ঢক করে গ্লাসের পানি শেষ করলো। অস্বাভাবিক সব ভাবনা ঝেড়ে ফেলতে চাইলো। বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করলো সে। এরই মধ্যে ওয়াশরুমের দরজার খোলার শব্দে আর্য সেদিকে তাকালো। সাথে সাথে তার চোখ আটকে গেল পুষ্পের উপর। ভেজা চুলগুলো কোমরে ছড়িয়ে ছিটিয়ে আছে। চুলের ডগা দিয়ে টপটপ করে পানি চুয়ে চুয়ে মেঝেতে পড়ছে। আর যে 3/4 প্যান্ট বেশ বড় হয়েছে, টি শার্ট তো আরও বড়, ঢিলে ঢালা, যেন আরও দুটো পুষ্প ঢুকতে পারবে। টি শার্টটা তার হাঁটু ছুঁয়েছে। গলার সাদা তোয়ালে ঝুলিয়ে রেখেছে সে, দু হাতে ধরে রেখেছে কোমর। সেটা দেখে আর্যের ঠোঁটের হাসি দেখা গেল। এত কিউট হতে কে বলেছিল তার ফ্লোয়ারকে? তার ওভারসাইজ টি শার্ট ও ওভারসাইজ প্যান্টও কী রকম ইনোসেন্ট কিউট লাগছে। মুখে লেপ্টে আসছে কয়েক গুচ্ছ ভেজা চুল। নিজের দিকে কিরকম ঠোঁট উল্টে তাকাচ্ছে, যেন বেশ অস্বস্তি হচ্ছে। যেই না পুষ্প চোখ তুলে তাকালো, সাথে সাথে আর্যের ঠোঁটের হাসি গায়েব হয়ে গেল। দুজনের চোখাচোখি হলো। রমণীর বেশিক্ষণ তাকাতে পারল না। ওই প্রগাঢ় চাহনির দিকে চোখ নামিয়ে নিল। আর্য এগিয়ে এসে একদম রমণীর সামনে দাঁড়ালো। আর্যকে নিজের সামনে দাঁড়াতে দেখে রমণী পিছিয়ে যেতে চাইল, তবে আর্য তা হতে দিল না। শক্ত হাতে দু কাঁধ চেপে ধরে নিজের সামনে দাঁড় করিয়ে গম্ভীর গলায় বলল, সবসময় পালিয়ে পালিয়ে করো কেন? আমি কাছে আসলে দূরে যেতে মরিয়া হয়ে ওঠে কেন? পুষ্প চুপ করে রইল। কি উত্তর দিবে এর? উত্তর তো রমণীর জানা নেই। আর্য আলতো হাতে রমণীর মুখে লেপ্টে থাকা চুলগুলো কানের পিঠে গুঁজে দিল। ভেজা চুলগুলোর দিকে তাকিয়ে তা মুছে দেওয়ার জন্য একটানে পুষ্পের গলা থেকে তোয়ালেটা নিয়ে নিল। সাথে সাথে দু হাত আড়াআড়ি করে বুকের সাথে জড়িয়ে দেয় পুষ্প। সেটা দেখে আর্য অদ্ভুতভাবে বলল, আমার জিনিস আমার থেকে ঢাকছো? নট ব্যাড। কথাটা শুনে লজ্জায় লাল হয়ে উঠল রমণীর গাল দুটো। হাঁসফাঁস করে উঠল সে। সেটা অবশ্য চোখ এড়ালো না আর্যের। তবে আর্যের বেশ ভালোই লাগছে তার ফ্লোয়ারের লজ্জা রাঙ্গা গাল দুটো, ঠিক যেন লাল চেরি ফল। ইচ্ছে তো করছে এক কামড় দিতে, কিন্তু বউ তার একটু বেশি ছোট। কিছু করলে যদি কেঁদে কেঁদে শাশুড়ির কাছে যাওয়ার বায়না ধরে। এদিকে পুষ্প লজ্জা লুকানোর জন্য আর্যের কাছ থেকে নিজেকে সারিয়ে নেওয়ার চেষ্টা করলো। এত মশরামশরি আর্যের পছন্দ হলো না। বউ তার লজ্জা পাচ্ছে, পাক, সমস্যা নেই।
লজ্জা পেলে তার বুকে এসে মুখ লুকাক, বারণ কে করেছে? কিন্তু লজ্জা পেয়ে দূরে কেন সরবে? আর্য একটানে পুষ্পকে নিজের বুকে আশ্রে ফেলল, তারপর গম্ভীর গলায় বলল, লজ্জা নাকি মেয়েদের সৌন্দর্য বাড়ায়? তবে আমার সেই সৌন্দর্যের প্রয়োজন নেই যে লজ্জা তোমাকে আমার থেকে দূরে সরানোর মাধ্যম হবে। প্রয়োজন নেই সে লজ্জা। লজ্জা পেয়ে যদি আমার বুকে আসতে পারো তবে সেই লজ্জা তোমার জন্য মানানসই।